সমাজের কাছ থেকে অনেক বেশি বাধা আসে। এত পড়াশোনা শিখে কিছু করছে না, কারণ রবীন্দ্রনাথকেও বলা হয়েছিল যে আপনি কি করেন, তখন রবীন্দ্রনাথ যখন বলেছেন আমি লিখি, তখন বলছেন না সে তো বুঝলাম, কিন্তু করেনটা কি? সেই রবীন্দ্রনাথের যদি এটা শুনতে হয় তো আমি তো কোন ছাড়। নমস্কার, আমি তৃষ্ণা বসাক। দেশ পাবলিশিং আয়োজিত ইন্টারাকশনের মধ্যে আমি আসতে পেরেছি বলে ধন্যবাদ দেশ পাবলিশিংকে। আমার জন্ম কলকাতায় হলেও বেড়ে ওঠা মফস্বল শহরে। আমার মনে আছে যে আমি পড়তে পারতাম না, মানে অক্ষর জ্ঞান পর্যন্ত হয়নি। তখন থেকে আমি কাছের একটি সিনেমা হলে ওয়ার্ল্ড সিনেমা প্রচুর দেখেছি, এবং আমার বাবার মুখে মুখে সারা বিশ্ব সাহিত্যের যে পাঠ, মোপাসা, টলস্টয়, এইভাবে আমার বইয়ের দিকে ঝুঁকে পড়া। আমার মনে আছে আমাদের বাড়ির সামনে রথ ছিল, রাসমাট, রথতলা। খুব দুষ্টুমি করছিলাম বলে আমার বাবা একটা খাতা কিনে দিয়েছিলেন, খাতা নিয়ে তুমি রথে গিয়ে কিছু লিখে এসো। তো আমি সেখানে গিয়ে যেটা লিখলাম, সিমেন্ট কিনে আমাদের এবছর খুব লস হয়েছে। তো সেটা নিয়ে বাড়িতে খুব হাসাহাসি হয়েছিল। এটা আমার প্রথম গদ্য বাক্য। তারপরে আমি যেটা লিখি সেটা একটা নাটক। 8 বছর বয়সে একটি সমাজবিরোধী মেয়ে পুলিশের গুলি খেতে খেতে মারা যাচ্ছে এবং বলছে যে সে কেন সমাজবিরোধী হয়েছিল। এই যে জার্নিটা, এটা খুব সহজ নয়, বিশেষ করে যদি একজনের খুব ব্রাইট একটা কেরিয়ার থাকে। 4-5 বছর বয়স, সবে অক্ষর জ্ঞান হয়েছে, তখন আমাকে একটি স্থানীয় লাইব্রেরির মেম্বার করে দেওয়া হয়েছিল। প্রথম যে বইটি তুলেছিলাম সেটা হচ্ছে হান্স অ্যান্ডারসনের রূপকথার বাংলা অনুবাদ। সেই হান্স অ্যান্ডারসনের রূপকথা, সেই কুৎসিত হাঁসের কাহিনী বা টোমোলিজ বা উড়ুক্কু কার্পেটের যে গল্প, সেগুলো অজান্তেই আমার লেখার মধ্যে ঢুকে যেতে থাকে। যখন আমি পড়তে শিখিনি তার আগে সিনেমা দেখা এবং বাবার মুখে গল্প শোনা, এইভাবে আমি প্রচুর অগ্রসর হয়ে গেছিলাম। রবীন্দ্রনাথ থেকে, টলস্টয় থেকে প্রচুর গল্প, সাহিত্য, কবিতা পড়েছিলাম, এবং বাবা কবিতা লিখতেন। বাবার কোলে বসে কবিতা লেখার শুরু হলো। পড়াশোনায় খুব ব্রাইট কেরিয়ার ছিল, ফলে একটা টানাপোড়েন সবসময় ছিল যে সবাই বলতো এত ভালো বাংলা বা ইংরেজিতে এটা নিয়ে পড়া, কিন্তু আমি পড়লাম ইঞ্জিনিয়ারিং নিয়ে, সম্পূর্ণ একটা কারিগরি বিদ্যা নিয়ে আমার পড়াশোনা। কিন্তু তারপরে যে লেখাটাকে আমি এক হাতে ধরেছিলাম যখন আমি সরকারি চাকরি পেলাম, আমার মনে আছে যে মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স, সমারসেট মমের, এটা পড়েছিলাম, এবং সেটা পড়ে আমার ওই চাকরি ছাড়ার বীজটা ভেতরে বোনা হয়ে যায়। সমাজের কাছ থেকে অনেক বেশি বাধা আসে যে এত পড়াশোনা শিখে কিছু করছে না, কারণ রবীন্দ্রনাথকেও বলা হয়েছিল যে আপনি কি করেন, তখন রবীন্দ্রনাথ যখন বলেছেন আমি লিখি, তখন বলছেন না সে তো বুঝলাম, কিন্তু করেনটা কি? সেই রবীন্দ্রনাথের যদি এটা শুনতে হয় তো আমি তো কোন ছাড়। আমাকে সবসময় শুনতে হয় লেখো তো বটেতে, করছোটা কি? লেখাটা কোনো করা না। এই ব্যাপারগুলো তো সবসময় চলছে, লেখক বৃত্তিটা, এবং আর্থিক অনিশ্চয়তা তো মারাত্মক। তারপর থেকে এক হাতে নয়, আমি সাহিত্যকে 2 হাতেই আঁকড়ে ধরেছি, এবং তারপরে আমি সাহিত্য একাডেমিতে বেশ দীর্ঘ বছর কাজ করেছি। ক্রমে আমার লেখার টানটা, সাহিত্যের টানটা এমনই হলো যে আমার সমস্ত অর্থকরী চাকরি ছেড়ে না দিয়ে উপায় ছিল না, এবং আমি এখন একজন পূর্ণ সময় লেখক, সম্পাদক ও অনুবাদক। আমাদের সব থেকে বেশি আশঙ্কা যে আমাদের পরের প্রজন্ম বই পড়বে কিনা। আমরা যে এত লিখছি, আমাদের পাঠক কারা, নতুন পাঠক কি তৈরি হচ্ছে, এই আশঙ্কা তো রয়েই গেছে। কারণ অন্তত কলকাতা স্কুলগুলোতে বাংলা ভাষার সেই মর্যাদা বা সেই গুরুত্বটা অনেকটাই কমে গেছে, এটা অনস্বীকার্য। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে এটা কিন্তু একটা মুদ্রার এক পিঠ, অন্য পিঠটা কিন্তু অন্যরকম। আমি বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলে যখন ওয়ার্কশপ করাতে গেছি বাংলা গল্প লেখার জন্য, তখন তো আমি এই ধারণা নিয়েই গেছিলাম যে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তো এক বর্ণ লিখতে পারবে না বাংলায়। কিন্তু আমাকে অবাক করে দিয়ে যে গল্প লিখেছে শুধু নয়, কেউ লিখেছে জীবনানন্দের মতন গল্প একটা মৃত জোনাকিকে নিয়ে, কেউ লিখেছে যে দেশভাগের গল্প, এবং সে যখন পড়ে শোনাচ্ছে তখন সে গাইছে আমার সোনার বাংলা। তো আমি তখনই উপলব্ধি করেছি যে আসলে ওদের পাঠক আছে এবং পাঠককে তৈরি করা যেতে পারে। নতুন প্রজন্মের পাঠক এরকম বলবো না যে তারা একটা বিশেষ জনারের লেখাই পছন্দ করে, যে তারা সবাই থ্রিলার পড়তে পছন্দ করে। আমার মনে হয় ভালো লেখা তারা পছন্দ করে। অনেকে তো ইংরেজি বই পড়ছে, আমি সবসময় দেখেছি, এবং বই না পড়লেও তারা
ই বই পড়ছে, তাদের মধ্যে কিন্তু বই পড়ার ব্যাপারটা রয়েছে। এবং এত তরুণ তরুণ লেখক আমার গল্প নিয়ে তারা গবেষণা করছে বা উপন্যাস নিয়ে গবেষণা করছে, তখন আমি বলতে পারবো না যে পাঠক নেই। পাঠক অবশ্যই আছে, এবং পাঠক আছে বলেই তো আমরা লিখতে পারছি। এবং তবে কিছুটা দায়িত্ব সবারই আছে যে নতুন পাঠক আমাদের তৈরি করতে হবে। এখন এই সময় দাঁড়িয়ে একজন যদি একটি নতুন ছেলে বা মেয়ে যদি লেখক হতে চায়, তাহলে তার সামনে কিন্তু লেখার অনেকগুলো জায়গা আছে যেটা আমাদের সময় হয়তো ছিল না। এখন আমাদের অনলাইন ম্যাগাজিনগুলো আছে, সে ফেসবুকে পোস্ট করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এগুলো তো আছে। আর কিছু প্রথানুক যে প্রিন্ট ম্যাগাজিন, সেগুলো তো আছেই। এখন কিন্তু অনেকটা জায়গা সে ব্লগ করতে পারছে, অনেক কিছু করতে পারছে। কিন্তু এখানে একটা তো লেখক হিসেবে তার প্রস্তুতির ব্যাপারটা, যেটা বঙ্কিমচন্দ্র যে 10টি মানে 10 কমেন্ডমেন্টস এর মতো 10টি কথা লেখকদের জন্য বলে গেছেন, যে লিখিয়াই প্রকাশ করিবার জন্য ব্যাকুল হইও না, বা লেখা ফেলিয়া রাখিও, বা যশের জন্য লিখিও না, যে কথাগুলো বলে গেছেন সেটা একেবারে সত্যি কথা। লেখক হতে গেলে অন্য কোনো কিছু না ভেবে লেখো, এটা তো এখনো সমানভাবে সত্যি। এবং প্রস্তুতি তো দরকার। যদি ক্রিকেট খেলে তো তাকে তো ক্রিকেটের ব্যাকরণটা জেনে তাকে মাঠে নামতে হবে। সেরকম লেখক হতে গেলেও প্রথম প্রস্তুতি যে এতদিন ধরে বাংলা সাহিত্যে কি লেখা হয়েছে তার বাংলা বানান সম্বন্ধে সেইটুকু তাকে জানতে হবে। তো এই বেসিক জিনিসগুলো তাকে শিখে আসতে হবে, ভাষার ব্যবহারটা শিখতে হবে, এবং এইটুকু জানতে হবে যে এখন সাধুগন্ধি ভাষায় লিখলে হবে না। এই কিছু বেসিক জিনিস তাকে শিখতে হবে। কিন্তু এখন ফেসবুকে একটা কবিতা পোস্ট করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা প্রচুর লাইক কমেন্টস পেয়ে যাই। কিন্তু এই সময় লেখকদের মনে করতে হবে সেগুলো অধিকাংশ ফেক। সেই তারিফে কিন্তু বিশ্বাস করলে একেবারেই চলবে না, বেশি গুরুত্ব দিলে চলবে না বলে আমার মনে হয়। এবং এতদিন ধরে যা কালজয়ী লেখাগুলো হয়েছে তার সম্বন্ধে তো একটা ধারণা থাকতেই হবে। লেখক ও প্রকাশকের সম্পর্কটা খুব মধুর এবং খুব বন্ধুত্বপূর্ণ হলে তবেই আমার মনে হয় এই জার্নিটা খুব স্মুথ হয়। দেশ পাবলিশিং এতদিন ধরে তার 50 বছরও পূর্ণ হয়ে গেছে, বাঙালির মনন চিন্তনের সঙ্গে তো মিশে গেছেন, এবং এরা এত পরিশ্রম করে সেই জায়গাটা আউটলেটগুলো বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তো যারা হয়তো বয়স হয়েছে বা বিভিন্ন দূরে থাকেন, তারা ফিজিক্যালি কলেজ স্ট্রিটে এসে বই কিনতে পারছেন না, তাদের জন্য খুব ভালো ওয়েবসাইট আছে, অনলাইনেও তারা দেশের বই সংগ্রহ করতে পারবেন। এইভাবে আমার মনে হয় বাংলা সাহিত্যকে আরো গৌরবান্বিত করে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।